নমস্কার বন্ধুরা, দ্য স্টোরি টেলার অয়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। দ্য স্টোরি টেলার অয়ন আপনাদের জন্য নিয়ে আসে বিভিন্ন উপন্যাসিকের উপন্যাসসমূহ শ্রুতিপাঠ্য আকারে। আজ আপনাদের সামনে আমি উপস্থাপন করব শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত কালের মন্দিরা উপন্যাসের পরবর্তী পর্বটি। তার আগে বলে রাখি, এই উপন্যাসের বাকি পর্বগুলিও আমার চ্যানেলে প্লেলিস্ট আকারে রাখা আছে। শ্রোতা বন্ধুদের অনুরোধ করব সেই পর্বগুলি একবার শুনে নেওয়ার জন্য। তাহলে আজকের পর্বের ঘটনা পরম্পরা বুঝতে অনেকটা সুবিধা হবে। এবং সেই সঙ্গে আরও বলে রাখি, আমার এই চ্যানেলে রয়েছে আরও অনেক উপন্যাস এবং সেগুলি সবই প্লেলিস্ট আকারে রয়েছে। শ্রোতা বন্ধুদের সেগুলো একবার শুনে যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তো শুরু করছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত কালের মন্দিরা উপন্যাসের সপ্তদশ পরিচ্ছেদ তথা হুন রক্ত। মৎস্যের ন্যায় আকৃতি বিশিষ্ট একটি উপত্যকায় চষ্টন দুর্গ অবস্থিত। উত্তর দিক হইতে আর্যাবর্তে প্রবেশের যতগুলি সংকট পথ আছে, এই উপত্যকা তাহার অন্যতম। তাই এখানে দুর্গের প্রতিষ্ঠা। এই পথে পূর্বকালে বহু দুর্মদ যোদ্ধৃ জাতির অভিযান আর্যভূমিতে প্রবেশ করিয়াছে। বণিকের স্বার্থবাহ বা মহামূল্য পণ্য লইয়া যাতায়াত করিয়াছে। জৈন পরিব্রাজকগণ তীর্থযাত্রা করিয়াছেন। উপত্যকাটি উত্তরে দক্ষিণে প্রায় 5 ক্রোশ দীর্ঘ, প্রস্থে মাত্র অর্ধ ক্রোশ, পূর্বে ও পশ্চিমে অতট গিরিশ্রেণী। চষ্টন দুর্গের সিংহদ্বার দক্ষিণমুখী। দুর্গটি দৃঢ় গঠন, কমঠাকৃতি, কিন্তু আয়তনে বৃহৎ নয়। উচ্চ প্রাকার বেষ্টনীর মধ্যে 3-4 শত লোক বাস করিতে পারে। অপরাহ্নে দুর্গের দ্বার খোলা ছিল। দূর হইতে অশ্বারোহী দল আসিতে দেখিয়া ঝনৎকার শব্দে লৌহ কবাট বন্ধ হইয়া গেল। গুলিক ও চিত্রক দুর্গদ্বারের প্রায় শতহস্ত দূর পর্যন্ত আসিয়া অশ্বের প্রতিরোধ করিল। এই স্থানে কয়েকটি পার্বত্য বৃক্ষ ঘন সন্নিবিশিষ্ট হইয়া একটি বৃক্ষ বাটিকা রচনা করিয়াছে। গুলিকের ইঙ্গিতে সৈনিকের দল অশ্ব পরিচর্যায় নিযুক্ত হইল। আজ রাত্রি সম্ভবত এই তরুতলেই কাটাইতে হইবে। সকলের সঙ্গে 2-3 দিনের আহার্য ছিল। চিত্র ও গুলিক অশ্ব হইতে নামিল না। ওদিকে দুর্গের দ্বার তো বন্ধ হইয়া গিয়াছিলই, উপরন্তু দুর্গ প্রাকারের উপর বহু লোকের ব্যস্ত যাতায়াত দেখিয়া মনে হয় তাহারা আক্রমণ আশঙ্কা করিয়া দুর্গ রক্ষার আয়োজন করিতেছে। ইহাদের যুযুৎসা অভিনিবেশ সহকারে নিরীক্ষণ করিয়া চিত্রক মৃদু হাস্য করিল, বলিল, মনে হইতেছে ইহারা বিনা যুদ্ধে আমাদের দুর্গে প্রবেশ করিতে দিবে না। আমরা কে কোথা হইতে আসিতেছি তাহা না জানিয়াই দুর্গ রক্ষায় উদ্যত হইয়াছি। গুলিক বলিল, আমাদের সংখ্যা দেখিয়া বোধহয় ভয় পাইয়াছি। আমরা সকলে দুর্গের দিকে অগ্রসর হইলে উহারা তীর ছুঁড়িবে, পাথর ফেলিবে, কিন্তু 2-1 যাইলে বোধহয় কিছু বলিবে না। আমরা কে তাহা জানিবার আগ্রহ নিশ্চয় উহাদের আছে। চলো, আমরা দুজনে যাই। আমাদের পরিচয় পাইলে নিশ্চয় দুর্গে প্রবেশ করিতে দিবে। চিত্রক বলিল, সম্ভব, কিন্তু আমাদের 2 জনের যাওয়া উচিত হইবে না। যদি 2 জনকেই ধরিয়া রাখে তখন আমাদের নেতৃহীন সৈন্যরা কি করিবে? গুলিক বলিল, সে কথা সত্য, তবে তুমি থাকো, আমি যাই। চিত্রক বলিল, না, তুমি থাকো, আমি যাইব। প্রথমত, তোমাকে যদি ধরিয়া রাখে তখন আমি কিছুই করিতে পারিব না। সৈন্যরা তোমার অধীন, আমার সকল আদেশ না মানিতে পারে। দ্বিতীয়ত, আমি যদি কিরাতবর্মার সাক্ষাৎ পাই, আমি তাহাকে এমন অনেক কথা বলিতে পারিব যাহা তুমি জানো না। সুতরাং আমার যাওয়াই সমীচীন। যুক্তির সারবত্তা অনুভব করিয়া গুলিক সম্মত হইল, বলিল, ভালো। দেখো, যদি দুর্গে প্রবেশ করিতে পারো, কিন্তু একটা কথা, সূর্যাস্তের পূর্বে নিশ্চয় ফিরিয়া আসিও।
না আসিলে বুঝিব তোমাকে ধরিয়া রাখিয়াছে কিংবা বধ করিয়াছি, তখন যথা কর্তব্য করিব। চিত্রক দুর্গের দিকে অশ্ব চালাইল। সে তোরণ হইতে 20 হাত দূরে উপস্থিত হইলে তোরণ শীর্ষ হইতে পুরুষ কণ্ঠে আদেশ আসিল, দাঁড়াও। চিত্রক অশ্ব স্থগিত করিল, ঊর্ধ্বে চক্ষু তুলিয়া দেখিল প্রাকারস্থ সারি সারি ইন্দ্রকোষের ছিদ্রপথে কয়েকজন ধানুকি ধনুতে স্বর সংযোগ করিয়া তাহার পানে লক্ষ্য করিয়া আছে। একটি ইন্দ্রকোষের অন্তরাল হইতে প্রশ্ন আসিল, কে তুমি, কি চাও? চিত্রক গম্ভীর কণ্ঠে বলিল, আমি পরম ভট্টারক শ্রীমন মহারাজ স্কন্দগুপ্তের দূত। দুর্গাধীপ কিরাত বর্মার জন্য বার্তা আনিয়াছি। প্রাকারের উপর কিছুক্ষণ নিম্নস্বরে আলাপ হইল, তারপর আবার উচ্চকণ্ঠে প্রশ্ন হইল, কি বার্তা আনিয়াছ? চিত্রক দৃঢ়স্বরে বলিল, তাহা সাধারণের জ্ঞাতব্য নয়, দুর্গাধীপকে বলিব। আবার কিছুক্ষণ হ্রস্ব কণ্ঠে আলোচনার পর তোরণ হইতে শব্দ আসিল, উত্তম, অপেক্ষা কর। কিয়ৎকাল পরে দুর্গের কবাট ঈষৎ উন্মোচিত হইল। চিত্রক দুর্গ মধ্যে প্রবেশ করিল। কবাট আবার বন্ধ হইয়া গেল। তোরণ অতিক্রম করিয়া দুর্গের অভ্যন্তরে প্রবেশ করিলে এক ব্যক্তি আসিয়া তাহার ঘোড়ার বলগা ধরিল। চিত্রক অশ্বপৃষ্ঠ হইতে অবতরণ করিল। চারিদিক হইতে প্রায় 30 জন সশস্ত্র যোদ্ধা তাহাকে নিরীক্ষণ করিতেছে। চিত্রক লক্ষ্য করিল, ইহাদের অধিকাংশই আকৃতিতে হুন, খর্বকায়, গজস্কন্ধ, ক্ষুদ্র চক্ষু, মুখের শ্বশ্রু, গুম্ফের বিরলতা, সকলের চোখেই সন্দিগ্ধ কুটিল দৃষ্টি। যে ব্যক্তি ঘোড়া ধরিয়াছিল সে কর্কশ কণ্ঠে বলিল, তুমি দূত, যদি মিথ্যা পরিচয় দিয়া দুর্গে প্রবেশ করিয়া থাকো উপযুক্ত শাস্তি পাইবে। চলো, দুর্গাধীপ নিজ ভবনে আছেন, সেখানে সাক্ষাৎ হইবে। চিত্রক এই ব্যক্তিকে শান্ত চক্ষে নিরীক্ষণ করিল। 40 বৎসর বয়স্ক, দৃঢ় শরীর, হুন, বামখণ্ডে অসির গভীর ক্ষতচিহ্ন, মুখের শ্রীবর্ধন করে নাই, বাচনভঙ্গি অতিশয় অশিষ্ট। চিত্রক কিন্তু কোনরূপ ক্রোধ প্রকাশ না করিয়া তাচ্ছিল্যের সহিত প্রশ্ন করিল, তুমি কে? হুনের মুখ কালো হইয়া উঠিল। সে চিত্রকের প্রতি কষায়িত নেত্রপাত করিয়া বলিল, আমার নাম মরুসিংহ, আমি চষ্টন দুর্গের রক্ষক, দুর্গপাল। আর কোনো কথা হইল না। চিত্রক নিরুৎসুক চক্ষে দুর্গের চারিদিক দেখিতে দেখিতে চলিল। দুর্গটি সাধারণ প্রাকারবেষ্টিত পুরীর মতোই, বিশেষ কোনো বৈচিত্র্য নাই। মধ্যস্থলে দুর্গাধীপের প্রস্তর নির্মিত দ্বিভূমক ভবন। ভবনের নিম্নতলে প্রশস্ত বহিঃকক্ষে কিরাত বাহু দ্বারা বক্ষ আবদ্ধ করিয়া ভ্রুকুটি বিকৃত মুখে পাদচারণা করিতেছিল। কক্ষের চারদ্বারে 4 জন অস্ত্রধারী রক্ষী। চিত্রক ও মরুসিংহ কক্ষে প্রবেশ করিলে কিরাত তাহাদের লক্ষ্য করিল না। পূর্ববৎ পদচারণা করিতে লাগিল। তারপর সহসা মুখ তুলিয়া ক্ষিপ্রপদে চিত্রকের সম্মুখে আসিয়া দাঁড়াইল। পরস্পরের দর্শনে উভয়ের মনে আনন্দ উপজাত হইল না। চিত্রক দেখিল, কিরাতের আকৃতি হুনদের মতো নয়, সে দীর্ঘকায় ও সুদর্শন, কেবল তাহার চক্ষু দুটি ক্ষুদ্র ও ক্রূর। চিত্রক মনে মনে বলিল, তুমি কিরাত, রট্টার প্রতি লুব্ধ দৃষ্টিপাত করিয়াছিলে। কিরাত বলিয়া উঠিল, কে তুমি, কোথা হইতে আসিতেছ? চিত্রক বলিল, পূর্বেই বলিয়াছি, আমি সম্রাট স্কন্দগুপ্তের দূত, তাহার স্কন্ধাভার হইতে আসিয়াছি। ক্রোধ তীক্ষ্ণ স্বরে কিরাত বলিল, স্কন্দগুপ্ত? কি চায় স্কন্দগুপ্ত আমার কাছে? আমি তাহার অধীন নহি। চিত্রক বলিল, সম্রাট স্কন্দগুপ্ত কি চান তাহা তাহার বার্তা হইতেই প্রকাশ পাইবে। একটু থামিয়া বলিল, শিষ্ট সমাজে মাননীয় ব্যক্তি সম্বন্ধে বিনয় বাক্য প্রয়োগের রীতি আছে। কিরাত অগ্নিবৎ জ্বলিয়া উঠিল, তুমি ধৃষ্ট! আমার দুর্গে আসিয়া আমার সহিত যে ধৃষ্টতা করে আমি তাহার নাসাকর্ণ ছেদন করিয়া
প্রাকার বাহিরে নিক্ষেপ করি। চিত্রকের ললাটের তিলক চিহ্ন ক্রমশ লাল হইয়া উঠিতে লাগিল, কিন্তু সে ধীর স্বরে বলিল, সম্রাট স্কন্দগুপ্তের দূতকে লাঞ্ছিত করিলে স্কন্দ সহস্র রণহস্তি আনিয়া তোমাকে এবং তোমার দুর্গকে হস্তির পদতলে নিবিষ্ট করিবেন। মনে রাখিও, আমি একা নই, বাহিরে শত অশ্বারোহী অপেক্ষা করিতেছি। মনে হইল কিরাত বুঝি ফাটিয়া পড়িবে, কিন্তু সে দন্ত দ্বারা অধর দংশন করিয়া অতি কষ্টে ক্রোধ সম্বরণ করিল। অপেক্ষাকৃত শান্তস্বরে বলিল, তুমি যে স্কন্দগুপ্তের দূত, তাহার প্রমাণ কি? চিত্রক নিঃশব্দে অভিজ্ঞান অঙ্গুরীয় বাহির করিয়া দিল। নতমুখে কিছুক্ষণ অঙ্গুরীয় পর্যবেক্ষণ করিয়া কিরাত যখন মুখ তুলিল, তখন তাহার মুখ দেখিয়া চিত্রক অবাক হইয়া গেল। কিরাতের মুখে অগ্নিবর্ণ ক্রোধ আর নাই, তৎ পরিবর্তে অধর প্রান্তে মৃদু কৌতুকহাস্য ক্রীড়া করিতেছি। কিরাত মিষ্টস্বরে বলিল, দূত মহাশয়, আপনি স্বাগত। আমার রূঢ় ব্যবহারের জন্য কিছু মনে করিবেন না। যুদ্ধবিগ্রহের সময় কোনো আগন্তুক দুর্গে প্রবেশ করিলে তাহাকে পরীক্ষা করিয়া লইতে হয়। আপনি যদি আমার তর্জনে ভয় পাইতেন, তাহা হইলে বুঝিতাম অঙ্গুরীয় সত্ত্বেও আপনি সম্রাটের দূত নন, শত্রুর গুপ্তচর। যা হোক, আপনার ব্যবহারে আমার সন্দেহ ভঞ্জন হইয়াছি। আসুন, উপবেশন করুন। চিত্রক কথায় ভিজিল না। মনে মনে বুঝিল, কিরাত তাহাকে ভয় দেখাইবার চেষ্টায় ব্যর্থ হইয়া এখন অন্য পথ ধরিয়াছি। সে আরও সতর্ক হইল। কিরাত শুধু ক্রূর ও ক্রোধী নয়, কপটতায় ধুরন্ধর। উভয়ে আসন পরিগ্রহ করিলে কিরাত বলিল, সম্রাট কি বার্তা পাঠাইয়াছেন? লিখিত লিপি? চিত্রক শুষ্ক স্বরে বলিল, না, সম্রাট সামান্য দুর্গাধিপকে লিপি লেখেন না, মৌখিক বার্তা। কিরাত এই অবজ্ঞা গলাধ্যকরণ করিল। চিত্রক তখন বলিল, সম্রাট সংবাদ পাইয়াছেন যে বিটঙ্করাজ রৌট্টব ধর্মাদিত্য চষ্টন দুর্গে আছেন। চকিতে কিরাত প্রশ্ন করিল, এ সংবাদ কোথায় পাইলেন? চিত্রক বলিল, কুমার ভট্টারিকা যশোধরার মুখে। কিরাতের চক্ষু ক্ষণেকের জন্য বিস্ফারিত হইল। সে কিয়ৎকাল স্তব্ধ থাকিয়া বলিল, তারপর বলুন। সম্রাট জানিতে পারিয়াছেন যে আপনি ছলপূর্বক ধর্মাদিত্যকে দুর্গে আবদ্ধ করে রাখিয়াছেন। কিরাত পরম বিস্ময় ভরে বলিয়া উঠিল, আমি আবদ্ধ করিয়া রাখিয়াছি? সে কি কথা? ধর্মাদিত্য আমার রাজা, আমার প্রভু। চিত্রক নীরস কণ্ঠে বলিয়া চলিল, কুমার ভট্টারিকার রট্টা যশোধরাকেও আপনি কপট পত্র পাঠাইয়া দুর্গে আনিবার চেষ্টা করিয়াছিলেন। গভীর নিঃশ্বাস ফেলিয়া কিরাত বলিল, সকলেই আমাকে ভুল বুঝিয়াছি। ইহা দুর্দৈব ছাড়া আর কি হইতে পারে? ধর্মাদিত্য স্বয়ং কন্যাকে দেখিবার জন্য উৎসুক হইয়াছিলেন। চিত্রক বলিল, সে যা হোক, সম্রাট স্কন্দগুপ্ত আদেশ দিয়াছেন অচিরাত বিটঙ্করাজকে আমাদের হস্তে অর্পণ করুন। সম্রাট তাহার সাক্ষাতের অভিলাষী। কিরাত বলিল, কিন্তু বিটঙ্করাজ আমার অধীন নয়, আমিই তাহার অধীন। সম্রাটের সহিত সাক্ষাৎ করা না করা তাহার ইচ্ছা। তবে বিটঙ্করাজকেই সম্রাটের আদেশ জানাইব। তিনি কোথায়? তিনি এই ভবনেই আছেন, কিন্তু দুঃখের বিষয় তিনি অতিশয় অসুস্থ। তাহার সহিত আপনার সাক্ষাৎ হইতে পারে না। কিছুক্ষণ উভয়ের চোখে চোখে চাহিয়া রহিল, কিন্তু কিরাতের দৃষ্টি অবনত হইল না। শেষে চিত্রক বলিল, তবে কি বুঝিব সম্রাটের আজ্ঞা পালন করিতে আপনি অসম্মত? কিরাত ক্ষুব্ধ স্বরে বলিল, দূত মহাশয়, আপনিও আমাকে ভুল বুঝিতেছেন। আমি অসহায়। ধর্মাদিত্য আমার রাজা, আমার পিতৃতুল্য। তাহার জীবন বিপন্ন করিয়া আমি আপনার সহিত তাহার সাক্ষাৎ ঘটাইতে পারি না। বৈদ্য আমাদের সাবধান করিয়া দিয়াছেন, কোনো প্রকার উত্তেজনার কারণ ঘটিলেই ধর্মাদিত্যের প্রাণ বিয়োগ হইবে। ক্ষণিক চিন্তা করিয়া চিত্রক বলিল, মহারাজের সঙ্গে সন্নিধাতা আসিয়াছিল, তাহার নাম হর্ষ। সে কোথায়? স্কন্দগুপ্তের দূতের কাছে কিরাত এ প্রশ্ন প্রত্যাশা করে নাই। সে চমকিয়া উঠিল। তারপর দ্রুতকণ্ঠে বলিল, হর্ষ আসিয়াছিল বটে, কিন্তু গতকল্য কপটকূটে ফিরিয়া গিয়াছি। আর নকুল এবং তাহার সহচরগণ? রাজকন্যা রট্টা যশোধরা আসিলেন না দেখিয়া তাহারাও ফিরিয়া গিয়াছে।
কিরাত যে মিথ্যা কথা বলিতেছে তাহার চিত্র বুঝিতে পারিল। হর্ষ ও নকুলের দল দুর্গেই কোনো কূটকক্ষে বন্দি আছে। সে নিঃশ্বাস ফেলিয়া উঠিয়া দাঁড়াইল, বলিল, দুর্গাধি মহাশয়, আমার দৌত্য শেষ হইয়াছে। সম্রাটকে সকল কথা নিবেদন করিব, তারপর তাহার যেরূপ অভিরুচি তিনি করিবেন। তিনি আপনাকে জানাইতে বলিয়াছিলেন যে তাহার আদেশ অমান্য করিলে তিনি স্বয়ং আসিয়া সহস্র হস্তি দ্বারা দুর্গ সমভূমি করিবেন। আপনাকে একথা জানাইয়া রাখা উচিত বিবেচনা করি। চিত্রক ফিরিয়া দ্বারের দিকে চলিল। দুধ মহাশয়। কিরাত তাহার নিকটে আসিয়া দাঁড়াইল। কিরাতের কণ্ঠস্বর মর্মাহত, মুখের ভাব বসংবদ। সে বলিল, আপনি আমার কথা বিশ্বাস করিতেছেন না, কিন্তু ভাবিয়া দেখুন, মহাপরাক্রান্ত সম্রাটের বিরাগভাজন হইয়া আমার লাভ কি? নিতান্ত নিরুপায় হইয়া আমি সে কথা সম্রাট বিবেচনা করিবেন। দুধ মহাশয়, আপনার প্রতি আমার একটি নিবেদন আছে। আপনি কয়েকদিন অপেক্ষা করুন, এখনই ফিরিয়া যাইবেন না। ইতিমধ্যে যদি ধর্মাদিত্য আরোগ্য হইয়া ওঠেন, তখন আপনি তাহার সহিত সাক্ষাৎ করিয়া যথোচিত কর্তব্য করিবেন। আমার দায়িত্ব শেষ হইবে। এ আবার কোন নূতন চাতুরী? চিত্রক বিবেচনা করিয়া বলিল, আমি আগামীকাল সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করিতে পারি, তাহার অধিক নয়। এ আবার কোন নতুন চাতুরী? চিত্রক বিবেচনা করিয়া বলিল, আমি আগামীকাল সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করিতে পারি, তাহার অধিক নয়। কিরাট ললাট কুঞ্চিত করিয়া বলিল, মাত্র কাল সন্ধ্যা পর্যন্ত? ভালো, আপনার যেরূপ অভিরুচি। আপনাদের সকলের দুর্গম মধ্যে স্থান দিতে পারিলে সুখী হইতাম, কিন্তু দুর্গে স্থানাভাব। মরুসিংহ দুধ প্রবরকে সসম্মানে দুর্গ বাহিরে প্রেরণ কর। মরুসিংহ হিংস্র চক্ষে চিত্রকের পানে চাহিল, তারপর বাক্যব্যয় না করিয়া বাহিরের দিকে চলিতে আরম্ভ করিল। চিত্রক তাহার অনুগামী হইল। ভবনের প্রতিহার ভূমি পর্যন্ত আসিয়া চিত্রক একবার ফিরিয়া চাহিল। দ্বারের কাছে কিরাত দাঁড়াইয়া আছে। তাহার মুখে বসংবদ ভাব আর নাই। দুই চক্ষু হইতেই কুটিল হিংসা বিকীর্ণ হইতেছে। চারি চক্ষুর মিলন হইতেই কিরাত ফিরিয়া কক্ষে প্রবেশ করিল। চিত্রক যখন বৃক্ষ বাটিকায় ফিরিয়া আসিল, তখন সূর্যাস্ত হইতেছে। গুলিককে সমস্ত কথা বলিলে গুলিক গুম্ফের প্রান্ত আকর্ষণ করিতে করিতে বলিল, অসভ্য বর্বরটার কোনো দুরভিসন্ধি আছে। রাত্রে সাবধানে থাকিতে হইবে, অতর্কিতে আক্রমণ করিতে পারে। কিরাতের যে কোনো গুপ্ত অভিপ্রায় আছে তাহা চিত্রক সন্দেহ করিয়াছিল, কিন্তু রাত্রে আক্রমণ করিবে তাহা তাহার মনে হইল না। অন্য কোনো উদ্দেশ্যে কিরাত কাল বিলম্ব করিতে চাহে, কিন্তু কি সেই উদ্দেশ্য? চিত্রকের দল ফিরিয়া না গিয়া এখানে থাকিলে কিরাতের কি সুবিধা হইবে? কিরাত কি ধর্মাদিত্যকে হত্যা করিয়াছে, কিংবা হত্যা করিতে চায়? সম্ভব নয়। ইচ্ছা থাকিলেও আর তাহার সাহস করিবে না। তবে কি? গুলিক বলিল, দণ্ডেন গো গর্ধবৌ। লোকটাকে হাতে পাইলে লাঠ্যৌষধি দিয়া সিধা করিতাম। যা হোক, উপস্থিত সতর্ক থাকা দরকার। আমি 10 জন প্রহরী লইয়া মধ্যরাত্রি পর্যন্ত পাহারায় থাকিব, বাকি রাত্রি তুমি পাহারা দিও। সন্ধ্যার পর চিত্রক বৃক্ষতলে কম্বল পাতিয়া শয়ন করিল। দেহ ও মন দুই ক্লান্ত, সে অবিলম্বে ঘুমাইয়া পড়িল। মধ্যরাত্রে গুলিক আসিয়া তাহাকে জাগাইয়া দিল। সে উঠিয়া দাঁড়াইতেই গুলিক তাহার কম্বলে শয়ন করিয়া নিমেষ মধ্যে নিদ্রাভূত হইল এবং ঘর ঘর শব্দে নাসিকাধ্বনি করিতে লাগিল। বৃক্ষ বাটিকায় ঘোর অন্ধকার, চারিদিকে সৈন্যগণ ভূশয্যায় পড়িয়া ঘুমাইতেছে। তরু ছায়ার বাহিরে আসিয়া চিত্রক সাবধানে বৃক্ষ বাটিকা পরিক্রমণ করিল। ভূমি সমতল নয়, অত্রতত্র বৃহৎ পাষাণখণ্ড পড়িয়া আছে, অন্ধকারে দৃষ্টিগোচর হয় না। 10 জন সৈনিক স্থানে স্থানে দাঁড়াইয়া নিঃশব্দে প্রহরা দিতেছে।
বাটিকার পশ্চাৎভাগে অশ্বগুলি ছন্দবদ্ধ অবস্থায় রহিয়াছে। বাহিরের দিকে দৃষ্টি প্রেরণ করিয়া চিত্রক কিছুই দেখিতে পাইল না। ঘন তমিশ্রায় সমস্ত একাকার হইয়া গিয়াছে। কেবল দুর্গের উন্নত স্কন্ধ আকাশের গাত্রে গাঢ়তর অন্ধকারের ন্যায় প্রতীয়মান হইতেছে। সতর্ক থাকা ব্যতীত প্রহরীর আর কিছু করিবার নাই। চিত্রক তরবারি কোমরে বাঁধিয়া অলস মন্থর পদে বৃক্ষবাটিকা প্রদক্ষিণ করিতে লাগিল। দুর্গ নিস্তব্ধ, শব্দমাত্র নাই। নানা অসংলগ্ন চিন্তা চিত্রকের মস্তিষ্কে ক্রীড়া করিতে লাগিল। রট্টা স্কন্দগুপ্ত কিরাত ক্রমে চন্দ্রোদয় হইল। চন্দ্রের পরিপূর্ণ মহিমা আর নাই, অনেকখানি ক্ষয় হইয়া গিয়াছে। তবু তাহার ক্ষীণ প্রভায় চতুর্দিক অস্পষ্টভাবে আলোকিত হইল। বন্ধুরা, যদি পাঠটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন। পরিক্রমণ করিতে করিতে চিত্রক লক্ষ্য করিল যে 10 জন সৈনিক পাহারা দিতেছে তাহারা প্রত্যেকেই একটি বৃক্ষকাণ্ডে বা প্রস্তরখণ্ডে পৃষ্ঠ রাখিয়া দাঁড়াইয়া আছে। তাহাদের চক্ষু মুদিত। চিত্রক বিস্মিত হইল না। দাঁড়াইয়া ঘুমাইবার অভ্যাস প্রত্যেক সৈনিকের আয়ত্ত করিতে হয়। অল্পমাত্র শব্দ শুনিলেই তাহারা জাগিয়া উঠিবে তাহাতে সন্দেহ নাই। সে তাহাদের জাগাইল না। শতহস্ত দূরে দুর্গের তোরণ ও প্রাকার ম্লান জ্যোৎস্নায় ছায়ার চিত্রবৎ দেখাইতেছি। অকারণেই চিত্রক সেই দিকে চলিল। একবার তাহার মস্তিষ্কের মধ্যে একটি চিন্তা ক্ষণিক রেখাপাত করিল। এই দুর্গ ন্যায় তো ধর্ম তো আমার। অর্ধেক দূর গিয়া চিত্রক থমকিয়া দাঁড়াইয়া পড়িল। তারপর দ্রুত এক প্রস্তরখণ্ডের পশ্চাতে লুকাইল। তাহার চোখের দৃষ্টি স্বভাবতই অতিশয় তীক্ষ্ণ। সে দেখিল দুর্গের দ্বার নিঃশব্দে খুলিতেছে। অল্প খুলিবার পর দ্বারপথে একজন অশ্বারোহী বাহির হইয়া আসিল। চিত্রক কুঞ্চিত পলকহীন নেত্রে চাহিয়া রহিল। কিন্তু আর কোনো অশ্বারোহী বাহিরে আসিল না। দুর্গদ্বার আবার বন্ধ হইয়া গেল। যে অশ্বারোহী বাহিরে আসিয়াছিল এত দূর হইতে মন্দালোকে চিত্রক তাহার মুখ দেখিতে পাইল না। অশ্বারোহী বাম দিকে অশ্বের মুখ ফিরাইয়া নিঃশব্দে ছায়ার ন্যায় প্রাকারের পাশ দিয়া চলিল। অশ্বারোহীর ভাবভঙ্গিতে আত্মগোপনের চেষ্টা পরিস্ফুট। অশ্ব খুর হইতে কিছুমাত্র শব্দ বাহির হইতেছে না। চিত্রক একাগ্র দৃষ্টিতে লক্ষ্য করিয়া দেখিল অশ্বের চারিপায়ে খুরের ওপর বস্ত্রের মতো কিছু বাঁধা রহিয়াছে, তাই শব্দ হইতেছে না। কোথায় যাইতেছে এই নৈশ অশ্বারোহী? সহসা তড়িৎচমকের ন্যায় চিত্রকের মস্তিষ্ক উদ্ভাসিত হইয়া উঠিল। পলকের মধ্যে কিরাতের সমস্ত কুটিল দুরভিসন্ধি প্রকাশ হইয়া পড়িল। চিত্রক বুঝিল অশ্বারোহী চোরের মতো কোথায় যাইতেছে। বন্ধুরা, আশা করছি আপনাদের উপন্যাস পাঠটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্য স্টোরি টেলার অয়ন আপনাদের জন্য নিয়ে আসছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত কালের মন্দিরা উপন্যাসটি পর্ব আকারে। এই সমস্ত পর্বগুলি আমার চ্যানেলে প্লেলিস্ট আকারে রাখা আছে। বন্ধুদের সেগুলিকে শোনবার জন্য অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে আবার হাজির হবে দ্য স্টোরি টেলার অয়ন খুব শীঘ্রই। নমস্কার।